বিসমিল্লাহির রহমানির রহিম। আজ খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সত্যি কথা বলতে কি, বাংলাদেশ স্বাধীনতা চেতনা বিরোধী কিছু লোক রয়েছে যারা এমন কিছু প্রোপাগান্ডা ছড়ায় এবং মানুষের মগজে ধোলাই করে এবং মিথ্যা একটি বস্তুকে এমনভাবে বোঝায় তাদেরকে, যাতে সেই মিথ্যা জিনিসটাকে তারা এক সময় সত্য হিসাবে নেয় এবং সেই বিষয়টি একসময় বিস্ফোরণ আকারে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। ঠিক তেমনি একটি বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই পুত্র শেখ জামাল এবং শেখ কামাল। তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। তো সত্য কথা বলতে যে এই কথাটা আমিও এতদিন বিশ্বাস করতাম, কারণ অনেক মানুষের মুখে মুখে শুনতে শুনতে আমার কাছে মনে হয়েছিল যে না, কথাটা সত্য হলে হতে পারে, এদের বয়স তো অত বেশি না, ওরা হয়তো যুদ্ধে নাও যেতে পারে। বিশেষ করে জামালের কথা বলছি। তো আজকে আমি এই বিষয়টি কেন বলছি, কারণ 15 আগস্ট যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘরটা পুড়িয়ে দেয় আর কি, জাদুঘরটা পুড়িয়ে দেয়, তখন আমার বুকে অনেক হার্ট লাগে। আমি অ্যাকচুয়ালি যেই দল করি না কেন, বা আমি অ্যাকচুয়ালি আজ পর্যন্ত কোনো দলের পক্ষেও নয়, আমি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, চেতনার পক্ষে। তো আমার সেই জায়গা থেকে আমার খারাপ লাগে। তো তারপরের থেকে আমি আওয়ামী লীগের, বিশেষ করে বাংলাদেশ স্বাধীনতার বিষয়ে আমি একটু বই এবং রিসার্চ করার শুরু করি। তো সেই কারণে আমি শেখ জামাল এবং কামালের এই বিষয়টি নিয়ে একটু রিসার্চ করে বেশ কয়েকটি বাংলাদেশি অথেন্টিক পত্রিকা এবং বাংলাদেশের বাহিরেও কিছু অথেন্টিক পত্রিকা রয়েছে, সেসব পত্রিকাগুলো আমি যাচাই বাছাই করে দেখি যে আসলে তারা কি বলেছে। তো এইসব পত্রিকাতে দেখে আমি এখন 100% নিশ্চয় যে শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ জামাল এবং কামাল নিঃসন্দেহে তারা ফ্রন্টলাইনের মুক্তিযোদ্ধা, এবং তাদের কৃতিত্ব 1971-এর মুক্তিযুদ্ধের সময় তা বাংলাদেশের স্বাধীনতা পক্ষে যারা, তারা কোনো দিনও অস্বীকার করতে পারবে না। যাই হোক, এই বিষয়ে আমি আপনাদের কিছু তথ্য দিচ্ছি, যাতে আপনারা আমার মতো এরকম ভুলভ্রান্তি হয়ে না থাকেন। তো 1971-এর পূর্বে যখন শেখ মুজিবুর রহমান সপরিবারে গৃহবন্দী ছিলেন, তখন শেখ কামাল তার চেতনায় সবসময় একটা জিনিস কাজ করতো, সে কীভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে। তো একদিন সে নিজে এবং জীবনের ঝুঁকি নিয়ে সে তার বাসা ত্যাগ করে গোপনে, এবং ত্যাগ করে সে চলে যায় ভারতের দিকে, এবং ভারতে গিয়ে সে অস্ত্রের ট্রেনিং নেয়। তো এই যে আপনি ছবি দেখতেছেন, এই ছবিতে আপনি স্পষ্টভাবে বুঝতে পারতেছেন যে এই ছবিতে শেখ কামালের ছবি, সে অস্ত্রের ট্রেনিং নিচ্ছে। ঠিক যেমন একজন কৃষক বলেন, একজন ছাত্র বলেন, একজন দিনমজুর যেভাবে প্রশিক্ষণ নেয়, ঠিক সেভাবে তিনি অস্ত্রের প্রশিক্ষণ নিচ্ছেন। এবং তিনি পরবর্তীতে অস্ত্রের প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে যখন যুদ্ধ হয় পাকিস্তানের বিরুদ্ধে, তখন তিনি 9 নম্বর সেক্টরে যুদ্ধে অংশগ্রহণ করেন। এবং পরবর্তী যেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবিতে শেখ জামালের ছবিটি দেখতেছেন। ঠিক এই শাড়ির প্রথম দিকে হাতের বাম দিকে যে ছবিটি, সেই ছবিটি হচ্ছে জামাল। ঠিক একই রকমভাবে, ঠিক একজন সাধারণ মানুষের মতোই, কোনো সর্বাধুনিক নায়কের পুত্র না, কোনো প্রেসিডেন্টের পুত্র না, একজন স্বাভাবিক, একজন কৃষকের মতো বলেন, একজন ছাত্রর মতো বলেন, বা একজন জেলের মতো বলেন, ঠিক সেইভাবেই তিনি সারিতে দাঁড়িয়ে ট্রেনিং নিচ্ছেন এবং প্রস্তুত হচ্ছেন মুক্তিযুদ্ধ করার জন্য। তো তারা দুইজনই ফ্রন্ট লাইনে খুব বীরত্বের সাথে যুদ্ধ করেছেন, এবং 9 নম্বর সেক্টরে যত মুক্তিযোদ্ধা ছিল, শেখ জামালকে দেখে তারা খুবই উদ্দীপনা বোধ করত, কারণ হচ্ছে তার বয়সও কম ছিল, এবং তাকে দেখে তাদের গতি প্রকৃতি আরও 10 গুণ বেড়ে যেত যুদ্ধর ক্ষেত্রে। তো এই যে একটা ইতিহাস, এই ইতিহাস যারা বিকৃত করছে, যারা 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে যে আমরা বাংলাদেশ পেয়েছি, তারা এই 30 লক্ষকে যে 3 লক্ষ বানিয়েছে। তো এইভাবে তারা যে তাদের যে চক্রান্ত, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের পরিবর্তন বা বাংলাদেশের স্বাধীনতার সিস্টেমটাই যে তারা পরিবর্তন করার চেষ্টা করতেছে, কিন্তু এখন তারা পারেনি। কিন্তু অনেক মানুষই আছে তাদের কথায়, এবং সেগুলো বিশ্বাস করতে ধরেছে, যেই কারণে আজকে আমরা ফেসবুকে অনেক জায়গায় অনেক কিছু দেখতে পাচ্ছি। যেমন দেখতে পাচ্ছি বাংলাদেশের সঙ্গীত পরিবর্তনে, যেই সঙ্গীতের
সঙ্গীত বাছাই করছে শেখ মুজিবুর রহমানের সাথে সাথে শুধু শেখ মুজিবুর রহমান নয়, এই সঙ্গীত বাছাই করছে 7.5 কোটি মানুষ। সেখানে হিন্দুরাও ছিল, সেখানে মুসলিমরাও ছিল, সেখানে ইসলামপন্থী যারা বাংলাদেশের চেতনায় বিশ্বস্ত তারাও ছিল। সেখানে একজন ব্যক্তিও ছিল না যে তাদের বাহিরে এই আমার সোনার বাংলা গানটি স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার জন্য জাতীয় সঙ্গীত হিসাবে বাছাই করা হয়েছে। এবং স্বাধীনতার সময় এই গানটি চেতনা হিসেবে সবার বুকে গাঁথা ছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যাই হোক, আজকের এই ভিডিওটা আমি বেশি লেন্দি করব না আর বেশি বড় করব না। তো যাবার বেলা আপনাদের কাছে একটাই কথা বলি, আপনারা আমলিগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, বা বর্তমানে এমনও বলতেছি যে আশা রাখি বর্তমানে যে জামাত ইসলামও আপনারা যারা করেন, আশা রাখি আপনাদের মধ্যে সবাই বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা চেতনায় আপনারা ধারক ও বাহক হিসাবে বহন করবেন এবং আপনারা আপনাদের পূর্বপুরুষের যে চেতনা, সেই চেতনা থেকে অবশ্যই বের হয়ে আসবেন এবং কাউকে কোনো দিনও অন্তত 1971-এর ইতিহাস পরিবর্তন যাতে না করে সব দিক থেকে আপনারা সচেতন থাকবেন এবং প্রয়োজনে এর জন্য কঠোর হতে বাধ্য হবেন। যাই হোক, সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।